এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। একটু বিলম্ব হলো, তার জন্য দুঃখিত। অ্যাকচুয়ালি নরেন্দাকে উখড়া থেকে আসতে মাঝখানে বোধহয় কিছু ঝুলনের অনুষ্ঠান হচ্ছিল, তাই জন্য বোধহয় একটু ফেঁসে গেছিলো। এবং মানে পলিটিক্যাল মানুষ চেষ্টা করেছে, অসুস্থতার মধ্যে আমাদের এক কথায় সময় দিয়েছে নরেন্দাকে। আমরা এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে সুস্থতার শুভেচ্ছা জানিয়ে আমাদের স্টুডিওতে স্বাগত করছি। নরেন্দা, সবাইকে একটু বলো কেমন আছো এবং কি হয়েছে। নমস্কার, উদ্বিগ্ন তোমার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, বিশেষ করে মদনদাকে অনেক ধন্যবাদ। আসলে আজকে আমি তো নিজেই সকালে বলেছিলাম যে 7টায় সবাই একসঙ্গে আজ আড্ডা দেবো, খোলাখুলি খোলামেলা আলোচনা করব। আজ উখড়াতে ঝুলন চলছে, তো ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে উখড়া এমনি শতবর্ষ পুরনো ঝুলন মেলা, প্রচুর ভিড় হয়। আজকেও অসংখ্য মানুষের ভিড়, তো একটু গাড়িতে করে আসতে দেরি হয়ে গেল। আপনারা অনেকে লিখছেন গ্রুপে যে কেন এখনো শুরু হলো না। আমি এটা মদনদা বারবার তাগাদা দিচ্ছিল, আমি আন্তরিক ক্ষমা প্রার্থী। না, ঠিক আছে। তুমি তোমার শরীরের অবস্থা এখন, তুমি কেমন আছো এবং মানুষ জানতে চায় তোমার কি হয়েছিল। খুব গুরুতর একটা বড় নাকি অস্ত্রোপচার করে তুমি ব্যাঙ্গালোর থেকে ফিরলে। একটু তোমাকে যারা ভালোবাসে তাদেরকে একটু বলো কেমন আছো, কেমন লাগছে এবং কি হয়েছিল। আসলে আমার আফটার ইলেকশন বুকে সামান্য চাপ অনুভব করছিলাম। তা আমি যাই চেন্নাই দেখাবার জন্য ডক্টর রবার্ট মাওয়ের কাছে, সেখানে চিকিৎসাধীন ছিলাম। তারপর ওখানে এনজিওগ্রাম করে দেখা যায় যে আমার বুকে 4টে ব্লক আছে। তো তখন সিদ্ধান্ত নিই যে মিশন হসপিটালে ফিরে আসি এবং ভাবি দুর্গাপুরের মিশন হসপিটালে ভর্তি হয়ে সেখানে ডাক্তার সত্যজিৎ বাসুর কাছে অপারেশন করাবো। সেই মতো সব টেস্ট হয়ে যায়। 18 তারিখে টেস্ট হয়ে ডাক্তারবাবুরা আমার এক বালতি রক্তও নেন, সব টেস্টগুলো হয়ে যায়। 25 তারিখে ভর্তি হব। ইন দি মিন টাইম আমাদের দলের পক্ষ থেকে আমাকে বলা হয় যে আমি যেন ডাক্তার দেবী সেঠির কাছে অপারেশন করাই, এবং আমার বন্ধুরা দল সবাই ডাক্তার দেবী সেঠির ওখানে অপারেশনের ব্যবস্থা করে দেন। কারণ দেবী সেঠির সঙ্গে দেবী সেঠি অত্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন এবং আমাকেও তিনি যথেষ্ট সম্মান এবং আমার অপারেশনে আমাকে খুব সাহায্য করেছেন, নিজে অপারেশন করেছেন এবং অত বড় ডাক্তার, আমি ওনার কাছে কৃতজ্ঞ খুব। এবং গতকালই আমাকে ফোন করেছিলেন, শারীরিক খবর নিচ্ছিলেন। তো যাই হোক, আমি প্রায় 1.5 মাস অন্তরালে ছিলাম। তো এখন আবার আস্তে আস্তে নেমেছি, সবাইকে সঙ্গে দেখা সাক্ষাৎ করছি। কিন্তু তোমার গ্লেজ বেড়ে গেছে। তুমি যাই বলো, দেখো তোমাকে কোনো কোনা থেকে মনে হচ্ছে না যে তুমি অসুস্থ ছিলে বা এত বড় একটা ঝড়। মানুষের আশীর্বাদ, উপরে গেছে, মানুষের শুভেচ্ছা, আমার নিজের দলের লোকেরাও আছে, অন্যান্য রাজনৈতিক দলের মানুষরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিজেপির আমার সঙ্গে একসঙ্গে আমরা বিধানসভায় আছি,
মাননীয় অগ্নিমিত্রা পাল তিনি ফোনে আমার কাছে খবরাখবর নিয়েছেন, অন্যান্য সিপিএমের আমাদের বংশগোপাল চৌধুরী তিনি তো নিত্যদিন আমার অভিভাবকের মতো আমাকে ধমকান পর্যন্ত যে এখনো কেন খেলে না তুমি, সময় খেলে না কেন তুমি, টাইমে খাও। তো আমি সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ। যাক, মানে একটা মানুষের যারা তোমাকে ভালোবাসে, দুঃসময়ে মানুষ বন্ধু বুঝতে পারে। এবং অনেকদিন পরে যেহেতু এক্সপ্রেস নিউজে তুমি বসছো, একদম একদম অনেকগুলো কথা আছে। শুরুটা গত নির্বাচন থেকে করি। দুটোই সিট আমাদের জেলার তোমরা কি নাম হচ্ছে জয় করেছো, এবং দুর্গাপুর সিটটা মোটামুটি তোমরা ছিনিয়ে নিয়েছো। মানুষের যে এই যে বিশ্বাস, এখন যে পরিস্থিতি, তুমি এটাকে কিভাবে দেখছো? দেখুন, আমাদের আসানসোল সিট শত্রুঘ্ন সিনহার মতো মানুষ, গ্ল্যামার দুনিয়ার মানুষ, তার নিজস্ব একটা ছিলই, নিজস্বতা ছিল। তাছাড়াও উনি অল্প সময়ের মধ্যে প্রমাণ করেছেন যে শুধু রূপলী পর্দার নায়ক নন, তিনি এমপি হিসেবে সফল। কারণ এর আগেও তিনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, এবং আমরাও আসানসোলবাসী দেখেছি যে শত্রুঘ্ন সিনহা যেভাবে অল্প সময়ের মধ্যে মানুষের পাশে দাঁড়িয়েছেন, বারে বারে আসানসোল এসছেন, আসানসোলের কথা লোকসভায় তুলেছেন, তিনি মানুষের কাজ করেছেন, তার নিজের টেনিওরে যে টাকা পয়সা, যেটা এমপি ল্যাডের টাকা, সেটা ঠিকভাবে ব্যবহার করেছেন, সমস্ত মানুষকে একদম সঠিকভাবে প্রয়োজনীয় টাকা ব্যবহার করেছেন, ঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। তো সুতরাং তার জয় সুনিশ্চিত ছিল। তাহলে মার্জিনটা কমে গেল? মার্জিন তো একটু কমেছে, এটা অস্বীকার করার ব্যাপার নেই, এটা আমরা দেখছি মার্জিনটা কমেছে। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং তার সঙ্গে ঢিলেমি, এটাও একটা কারণ। আমাদের এটা কারণ অনুসন্ধান চলছে, ভবিষ্যতে আবার কখনো বসে বলবো। কিন্তু দুর্গাপুরে আরো পরিস্থিতি খারাপ। দুর্গাপুরে আমরা জয় আমাদের টিমের জয়। আসানসোলে যদি আমরা মলয় ঘটকের নেতৃত্বে লড়াই করেছি, দুর্গাপুরে আমরা প্রদীপ মজুমদারের নেতৃত্বে লড়াই করেছি। এবং দুটো জেলা মিলে বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিম 7টা বিধানসভা নিয়ে কীর্তি আজাদ অত্যন্ত কুশলী মানুষ, অত্যন্ত গুড ফাইটার, গুড পার্লামেন্টারিয়ান এবং কাজের মানুষ। এবং সবচেয়ে বড় কথা, এর আগের বার আমাদের প্রায় 73,000 ভোটে আমরা পিছিয়ে ছিলাম দুর্গাপুরে। এবারে আমরা দুর্গাপুরের মানুষকে অন্তত এই বিশ্বাসটা অর্জন করতে পেরেছি যে আর যাই হোক, এর আগের এমপির মতো কীর্তি আজাদ পালিয়ে যাবেন না। কীর্তি আজাদ দুর্গাপুরেই বাসা নিয়েছেন, ডিএসপির বাংলো তাকে অ্যালটমেন্ট করা হয়েছে, তার রিনোভেশনের কাজ শুরু হচ্ছে। তো মানুষ বুঝতে পেরেছে যে উনি এখানে থাকবেন এবং মানুষের সঙ্গে থাকবেন, এবং নিয়মিত নিজেই সমস্ত এলাকায় চলে যাচ্ছেন। নির্বাচনের আগে যেমন তিনি চণ্ডীদাস বাজারে যে বাজার করেছেন, নির্বাচনের পরেও কখনো মামড়া বাজার, কখনো বেনাচিতি বাজারে কীর্তি আজাদকে দেখা যাচ্ছে যে তিনি বাজার করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। এবং ইতিমধ্যেই লোকসভাতে আমাদের সাংসদরা যেভাবে টিম অভিষেক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে লোকসভায় ঝাঁপিয়ে পড়েছে গোটা ইন্ডিয়ার টিম হয়ে একদম, তো এটা একটা লক্ষণীয় বিষয়। সবাই আমরা লক্ষ্য করছিলাম যে কীর্তি আজাদ যেভাবে দুর্গাপুরের বন্ধ কলকারখানা থেকে শুরু করে তালিতের রেল ওভারব্রিজ নিয়ে আলোচনা করছেন। যেমন আমাদের শত্রুঘ্ন সিনহা যেমন আমার কাছে চেয়ে পাঠিয়েছেন যে রেলের কি কি প্রবলেম আছে, কি করতে হবে, এবং পাণ্ডবেশ্বরের রেল ওভারব্রিজের কেন দেরি হচ্ছে কাজ, তার টাকা পয়সা কোনো অ্যালটমেন্টের অসুবিধা আছে কিনা। এই যে একটা লড়াই, এই লড়াইটা কিন্তু আমাদের দুজন সাংসদ দিচ্ছেন। একটা জিনিস তো তোমাকে মানতে হবে যে এই দুজনের হাতে খড়ি কিন্তু বিজেপি থেকে, আর তোমাদেরকে ইম্পোর্ট করে দুজনকে সেলিব্রিটিকে কিন্তু আমাদের দুটো এলাকায় আনতে হলো। এটার সম্পর্কে কি বলবে? মানে হাতে খড়ি তো বিজেপি, দুজনেই তো বিজেপির স্টলওয়ার্ডস, মানে রাজনীতিতে
তো অনেক মানুষ আছেন যারা অ্যাসেট হন, যারা সম্পদ হন, তারা যদি ভালো মানুষ হন, তারা যদি কাজের মানুষ হন, তারা যে কোনো রাজনৈতিক দলে গেলে সমাদৃত হন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কীর্তি আজাদের সখ্যতা দীর্ঘদিন। কীর্তি আজাদ যখন তার বাবা ভগবত ঝা আজাদ মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, দিদিও তখন কেন্দ্রের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে ছিলেন, সর্বকনিষ্ঠ নয় কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো সেই সময় কীর্তি আজাদের সঙ্গে দিদির একটা সুসম্পর্ক ছিল, দিদি তাকে ভাই ফোঁটা দিতেন এবং তখন থেকে সম্পর্কটা থেকে গিয়েছিল। তারপর আমাদের যখন জনগর্জন সভার আয়োজন হয় তখন বক্তা হিসেবে অনেককেই চাওয়া হয়। তো কীর্তি আজাদকে আমরা চেয়েছিলাম, কারণ আমাদের তো কিছু কিছু নন বেঙ্গলি বেল্ট আছে যেখানে হিন্দি ভাষাভাষী মানুষের বাস, সেখানে উনি হিন্দিতে বক্তব্য রাখতে পারবেন, দিদির উন্নয়নের কথা বলতে পারবেন। আমরা কীর্তি আজাদকে চেয়েছিলাম এবং তারপর একটা ইতিহাস, কীর্তি আজাদ ভিনি ভিডি ভিসি এলেন, জয় করলেন, মানুষের সঙ্গে থাকলেন। এবং নো ডাউট যেটা তুমি বললে যে দুর্গাপুরে কলকারখানার সমস্যা প্লাস হচ্ছে দুর্গাপুরে যে উনি থাকবেন এই ধারণাটা লোকের আস্তে আস্তে করে হচ্ছে। দাদা, লোকসভা ইলেকশনের কথাটা যেহেতু আমরা প্রমোতে বলেছিলাম, আমরা চালালাম, একদম জেলা ভিত্তিক কিছু আলোচনা করতে চাই। অভিযোগ হচ্ছে যে আসানসোল শহরটাতে যারা রাজনীতি করেন তারা হচ্ছেন পলিটিক্যাল লোক এবং তাদের দখলেই কিন্তু আসানসোলের রাজনীতিটা আছে। সেটা মলয়ঘটক হোক, সেটা বিধান হোক, সেটা দাসুদা হোক, সেটা XYZ যাদেরই নাম করা হবে, তাদের একটা রাজনৈতিক ছবি আছে এবং তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এবং রাজনীতিটা কন্ট্রোল ওরাই করছে। দুর্গাপুরে অভিযোগ হচ্ছে যে এক তো তোমাদের কাছে নেতা নেই, এটা একটা একরকম দেওয়ালিয়াপনা হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে অন্য দল থেকে লোককে ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে যেরকম পঙ্কজ, এবং বাকিটা চলে গেছে ব্যবসায়ীদের হাতে। একটা অভিযোগ, কি বলবে? অনেকদিন পরে তোমাকে পেয়েছি বলে অনেকগুলো প্রশ্ন মানুষ, আমি তো বলেছি খোলামেলা জবাব। নম্বর কথা হলো এগুলো সব লিখে পাঠিয়েছে। না না, আমি বলি দুর্গাপুর পূর্ব থেকে যিনি নির্বাচিত হয়েছেন তার নাম প্রদীপ মজুমদার। এই মুহূর্তে বিদগ্ধ পণ্ডিত মানুষ হিসেবে পশ্চিমবঙ্গে তার একটা নাম আছে, এটাতে কোনো এবং সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা যে তিনি হলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা। যখন মন্ত্রিসভা গঠনে দিদি তখনই তাকে চেয়েছিলেন মন্ত্রী করতে, কিন্তু প্রদীপদা তখন বলেছিলেন আমি আপনার কৃষি উপদেষ্টা হয়ে থাকতে চাই। তারপর দিদি তাকে আবার মন্ত্রী করেছেন, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দেওয়া হয়েছে। তো যদি কেউ বলে যে প্রদীপদা দুর্গাপুরের নেতা নন, তা আমি তো মানুষের বলার মুখ আর চলার পথ বন্ধ করা যায় না। আর দুর্গাপুরে এক ঝাঁক লিডার আমাদের মধ্যে আছে, যেমন আমাদের অপূর্ব মুখার্জি থেকে শুরু করে অনিন্দিতা মুখার্জি থেকে শুরু করে, আমি বলিনি, অনিন্দিতা মুখার্জি শুরু করে, কবি দত্ত থেকে শুরু করে, হররাম সিং থেকে শুরু করে, তাপস বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, নরেন চক্রবর্তীকে যদি নেতা ধরেন সেও আছে। হ্যাঁ, আর আপনি একটু আগে বলছিলেন যে পঙ্কজ রায় সরকারের কথা। দেখুন, আপনি যদি যান বাজারে, যদি পুটিয়ার ওই যেটা কি বলে পুকুরের ধারে থাকে মাছটা, টুয়া মাছ বলে আমাদের গ্রামের ভাষায়, তো সেই মাছটা যদি দেখেন, আর সেখানে যদি ইলিশ বিক্রি হয়, তারপর তো মনে ইচ্ছা হবেই যে ইলিশটা বাড়ি নিয়ে যে গিন্নিকে দিয়ে ভালো করে রান্না করে এই বর্ষার দিনে খিচুড়ি আর ইলিশ মাছের ঝোল খাই, ঝাল খাই। তো পঙ্কজ রায় সরকার যে কোনো দলের অ্যাসেট, তো তার সঙ্গে রাজনৈতিক বিরোধ থেকে একটা সময় রাজনৈতিক হৃদ্যতাতে পরিণত হয়েছিল। আফটার ইলেকশন তাকে আমি বলি যে আপনাদের দলের রাজনৈতিক
অবস্থা এরকম, আমাদের দলে আসুন, আপনার মতো মানুষের আমাদের দলে প্রয়োজন আছে। এবং তিনি আমার ডাকে সাড়া দিয়ে আমাদের দলে এসছেন, দলের নেতৃত্ব দিচ্ছেন। এখন আমাদের দলের মানুষ আমাদের দলের হয়ে লড়াই করছেন। না, আমার যে আসল প্রশ্নটা ছিল, তো এটা তুমি পোড় খাওয়া রাজনীতিবিদ হয়ে গেছো, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। আমার যে মূল প্রশ্নটা ছিল যে যেই রকম একটা আসানসোলের নেতৃস্থানে যারা আছে তারা আসানসোলটাকে কন্ট্রোল করে, তার মানে আমাকে যেটা জিজ্ঞেস করতে বলা হয়েছে যে অপূর্ব মুখার্জি, বিশ্বনাথ পাড়িয়াল এবং প্রভাত চ্যাটার্জির দিন কি শেষ? এবং সেকেন্ড প্রজন্ম যারা আছে, বিশ্বনাথ পাড়িয়াল আমাদের দলে আছে, এই যে সেকেন্ড প্রজন্ম যারা আছে, এই যে মানে তোমার বাদে যদি একটা সেকেন্ড নেতৃত্ব স্থান তাহলে তাদের কি বাইরে থেকে লোক নিয়ে আসতে হচ্ছে? শ্রমিক নেতার যখনই প্রয়োজন মানে নাম উঠবে, অবশ্যই প্রথম সারিতে উঠে আসবে অভিজিৎ ঘটক, প্রভাত চ্যাটার্জি, বিশ্বনাথ পাড়িয়াল, এরা শ্রমিক নেতা হিসেবে উঠে আসবে। বিশ্বনাথ পাড়িয়াল সুবক্তা, আমাদের দলের সম্পদ। কিন্তু বিশ্বনাথ পাড়িয়াল তো আজকের ডেটে কোথাও কাজে লাগানো যাচ্ছে কি বিশ্বনাথ পাড়িয়ালকে? কেন, মানে কোথাও কোনো ভূমিকা দেখতে পাচ্ছ? কেন পাচ্ছি না? যেমন বিশ্বনাথ পাড়িয়াল দলের সমস্ত কর্মসূচিতে আছে, এবং শুধু তাই নয়, নির্বাচনের সময় বিশ্বনাথ পাড়িয়াল ছিল। নির্বাচনের সময় তো ছিলই, কিন্তু এখন বলছে নাকি ওর কাছে যে ট্রেড ইউনিয়নটা ও করছো সেটাও কেড়ে নেওয়া হয়েছে নাকি শুনলাম। না না, এরকম কিছু নেই, শুনলে হবে না। হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সবাইকার আলাদা আলাদা সেক্টরের দায়িত্ব আছে। হ্যাঁ, মানে ঠিক আছে, তোমার কথাতে সহমত হলাম। আর একটা জিনিস আমরা জানতে চাইছি যে এই যে ধরো যবে থেকে সরকার পরিবর্তন হয়েছে এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মডার্নাইজেশনের কথাতে আমরা পরে আসবো, তোমার কি মনে হচ্ছে যে যবে থেকে নতুন সরকার বা তোমাদের সরকার চলছে, যেভাবে শিল্পায়ন হওয়া উচিত ছিল সেইভাবে কিছু একটা আমাদের জেলাতে সেই রকম, যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, কিছু সেইভাবে ইন্ডাস্ট্রি এসছে? বা যদি রোজি রোজগারের কথা প্রশ্নের যদি তোমরা না চিন্তা ভাবনা করো, তাহলে আগামী প্রজন্মকে তো আবার সেই বিহারিপির নতুন পলায়ন করতে হবে। পানাগড়ের শিল্প তালুকের খবর আপনারা করুন মাঝে মাঝে, মানে কি কি শিল্প এসছে ওটাই তুমি জানাবে বলে তো তোমাকে ডাকা। পানাগড়ের শিল্প তালুকে যে সমস্ত শিল্পগুলো হচ্ছে, হ্যাঁ, সে সমস্ত বিভিন্ন কারখানা গড়ে উঠেছে, হ্যাঁ, সেখানেও শ্রমিকরা কাজ পাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে না? হেতে ডোবাতেও আমাদের অনেক কারখানা শুরু হয়েছে, স্টিল একটা মিনি স্টিল প্ল্যান্টের কাজ শুরু হয়েছে। না, আচ্ছা, আর একটা প্রশ্ন আমাকে করতে বললো, যেটা হচ্ছে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে কন্ট্রাক্টর ওয়ার্কার, যেহেতু তুমি শ্রমিক নিয়োগের কথা বলছিলে, ঠিকা শ্রমিকের কথা বলছিলে, তো অভিযোগ হচ্ছে যে আরতিগ্রাম এবং আশেপাশের বাইরে থেকে কিছু লোক এনে কাজ করানোর অভিযোগ এখনো আছে, যদিও তোমরা এটা খুব শক্তভাবে সেটাকে নির্দেশ দিয়েছো সাংগঠনিক দিক থেকে। আরতিগ্রাম তো পশ্চিম বর্ধমানের বাইরে নয়, হ্যাঁ, কিন্তু স্থানীয় টাউনশিপের বা শহরের লোকেরা চাকরি পাচ্ছেন না, এইরকম ছেলে ঢুকেছে। হ্যাঁ, আমাদের দল একটা পোর্টাল করে দিয়েছে এবারে, মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক হলদিয়াতে যেমন পোর্টাল করেছেন, হ্যাঁ, যে পোর্টালে অ্যাপ্লাই করবে, যাদের প্রয়োজন হবে তারা ওখান থেকে নিয়ে নেবে, ওইখান থেকে নিয়ে নেবে। দুর্গাপুরে আমরা সেই ব্যবস্থাটা করতে চেয়েছি, মানে হচ্ছে, সমস্ত কিছু অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এবং আমার তো ব্যক্তিগত দুর্গাপুরের তো আমার লড়াইও বলতে পারেন, যে দুর্গাপুরের বিভিন্ন কলকারখানায় প্রথম অধিকার দুর্গাপুরের মানুষের। তবে আমরা তো আর আমরা বাঙালি নই, হ্যাঁ, যে বলবো মদন সিংকে গুজরাটি থাকতে হবে। হ্যাঁ, মদন সিং এখানে প্রথিত যশা সাংবাদিক। হ্যাঁ, সেরকম দুর্গাপুর স্টিল প্ল্যান্টে প্রচুর বিভিন্ন ভাষাভাষীর মানুষজন আছেন, অন্যান্য রাজ্যের মানুষজন আছেন, বিভিন্ন জেলার মানুষজন কাজ করেন। তখন এই পূর্বে এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করা হয়নি। বর্তমানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যে কমিটি আছে, অভিজিৎ ঘটক আছে আমাদের নেতৃত্বে,
শ্রমিক আইএনটিটিউসির প্রেসিডেন্ট প্রভাত চ্যাটার্জি আছেন, আমি নিজে ওখানকার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আছি। তো সুতরাং এবং অনেকটা সময়ও দিচ্ছ তোমরা। আমরা সময় দিচ্ছি, আমরা দীপুরাও দেখছে, দীপুও দেখছে। আমরা এই একটা ইয়ের মধ্যে আনার চেষ্টা করছি, খুব শীঘ্রই আমরা একটা পোর্টাল চালু হয়ে যাবে এবং আমাদের লক্ষ্য দুর্গাপুরের মানুষই স্টিল প্ল্যান্ট শুধু নয়, দুর্গাপুর যে সমস্ত ফ্যাক্টরিগুলো হচ্ছে যেখানে যেখানে কর্মসংস্থানের সুযোগ আছে, দুর্গাপুরের মানুষের সুযোগ পাবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা খুব আশার একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে দাদা, এক সময় দুর্গাপুরকে শিল্পনগরী বলা হতো, তারপরে স্বাস্থ্যনগরী বলা হতো, এডুকেশন হাব বলা হচ্ছে। এডুকেশন সেক্টরের অবস্থা এখন খুব খারাপ, আর স্বাস্থ্য ক্ষেত্রের যেটা চলছে সেটা নো ডাউট একটা মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী পরিষেবা নিয়ে এসছেন সেইটাতে সাধারণ মানুষ খুব উপকৃত হচ্ছে, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু কিছু কিছু জায়গায় মানে এই স্বাস্থ্যসাথী পরিষেবা পেতে গেলে হসপিটালের তরফ থেকে ভুরি ভুরি অভিযোগ আসছে অসহযোগিতার। এবং এই প্রশাসনিক বৈঠকেই ম্যাডাম একটা কমিটি দুর্গাপুরে করে দেবেন বলে ঠিক করেছিলেন, সেই কমিটিটার এখনো পর্যন্ত কিছু হলো না। মানে এইরকম কি কোনো খবর আছে যে ধরো একটা মানুষ তার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সে একটা হসপিটালে যাচ্ছে, যদি জেনুইনলি হসপিটালের কাছে সিট না থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু যদি থাকে বা কারুর বলা কোয়াতে হচ্ছে, সেই বলা কোয়াটা কি তোমার কোনো কমিটি টাইপের কিছু গঠন করে মানুষকে সুবিধা করার একটা সুযোগ আছে? স্বাস্থ্যসাথী তো পশ্চিমবাংলায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর একটা যুগান্তকারী সিদ্ধান্ত। বাংলার মানুষ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি বাড়ির মায়েদের খুঁটে বাঁধা থাকবে 5 লক্ষ টাকার কার্ড। এবারে ব্যাপার হলো একটা জিনিস তাকে ইমপ্লিমেন্টের বাংলা কি প্রয়োগ তাকে প্রয়োগ করার জন্য সময়ের দরকার হয়। কিছু মানুষ আছেন, কিছু স্বাস্থ্য ব্যবসায়ী আছেন, স্বাস্থ্য মাফিয়া আছেন, তারা যেভাবে স্বাস্থ্যটাকে ব্যবসায়ের জায়গায় নিয়ে গেছেন, অথচ সুবিধা নিচ্ছেন, তো সে সমস্ত জায়গাতে কিছু মানুষের অসুবিধা হয়। কিন্তু আমি নিজে আমার এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে, আস্তে আস্তেই এই মানে আপনার অফিসে ঢোকার সময়ও আমার কাছে খবর এলো আমাদের হেতডোবা গ্রামের লস্যকি মুর্মু, আমাদের এক্স পঞ্চায়েত মেম্বার, তার মা, তিনি মাথা ঘুরে পড়ে যেয়ে হেড ইঞ্জুরি হয়েছে, গৌরীদেবীতে ভর্তি আছে। আমি ওখানে ফোন করলাম, ওরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, ও অপারেশন হয়ে গেছে এবং যা প্রয়োজনীয় ব্যবস্থা আমাকে বললেন, দাদা একদম নিশ্চিন্ত থাকুন, আমরা সব ব্যাপারটা দেখে নিচ্ছি। এছাড়া দুর্গাপুরের সমস্ত হসপিটালেই স্বাস্থ্যসাথীর জন্য একটা 30% মতো একটা ইয়ে রাখা থাকে, ওদের বেড রাখা থাকে। এরপরেও ওগুলো ভর্তি হয়ে যাবে, যেভাবে স্বাস্থ্যের উপর চাপ দুর্গাপুরে, বলি 1 মিনিট, দুর্গাপুরে তো একটা হেলথ হাব হয়েছে এবং সেই সঙ্গে মানুষ জানে দুর্গাপুরে এলে স্বাস্থ্যের সুবিধা পাওয়া যাবে। আপনি যদি দেখেন দুর্গাপুর যে আমাদের বিধাননগর হসপিটাল, জেলা হসপিটাল, তো এই হসপিটালে প্রতিদিন 5000-এর মতো পেশেন্ট আসে, সমস্ত পড়ে গেছে। এবং সেখানে কবি দত্ত ব্যবসায়ী সমাজ থেকে তুলে নিয়ে এসে দিদি তাকে রোগী কল্যাণ সমাজের প্রতিনিধি, রোগী কল্যাণ সমাজের সভাপতি করেছেন। সে খোলনলচে পাল্টে দিয়েছে, নতুন ওয়ার্ড তৈরি হয়েছে, ব্যক্তিগত মানে কন্ট্রিবিউশন করেছে এবং দুটো হসপিটাল তারা দুটো ওয়ার্ড মানে ইয়েগুলো কি বলে, একতলা দোতলাগুলো তারা ইয়ে করছে, কি বলে, পরিষ্কারের দায়িত্ব নিয়েছে মিশন আর আমাদের হেলথ ওয়ার্ল্ড। তো এবারে প্রচন্ড রোগীর চাপ, চিত্তরঞ্জন থেকে রোগী চলে আসছে এখানে, বিহার থেকে রোগী চলে আসছে এখানে, বীরভূম আমাদের ঝাড়খণ্ড থেকে রোগী চলে আসছে এখানে,
প্লাস আমাদের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার পেশেন্ট তো আসছেই দুর্গাপুরে। হ্যাঁ, দুর্গাপুরে একটা প্রেশার আছে। আমরাও দেখছি, আমাকে তো এইরকম একটা হেল্পলাইন কিছু করা যাবে যে ধরো একটা হসপিটালে গেল আর জেনুইন পরিষেবা, ডিএম এর ওখানে হেল্পলাইন আছে স্বাস্থ্য সাথীর না, কিন্তু ডিএম তো সবসময় ডিএম ধরবেন কেন? ডিএম ধরবেন কেন? ওখানে স্বাস্থ্য সাথীর হেল্পলাইন আছে। কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বলেছিলেন যে মানে কিছু সাংবাদিক, কিছু স্থানীয় লোকদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করে দেওয়ার, সেইটার যদি একটা কিছু মুখ্যমন্ত্রী বলার পরই সমস্ত হসপিটাল দিকে নিয়ে ডিএম সাহেব একটা মিটিং করেন। আচ্ছা। এবং সেই মিটিং এ কসান দেওয়া হয়, সেই মিটিং এ অনুরোধ করা হয় যে যাতে স্বাস্থ্য সাথীর কার্ড ঘুরে না যায়। এবারে কি হয়েছে, মানুষ যার ফোড়া ফুসকুড়ি হচ্ছে সেই হেলথ কার্ড পকেটে নিয়ে বড় হসপিটালে ঢুকে যাচ্ছে এবং বিএমডব্লিউতে চেপেও লোকে ঢুকে যাচ্ছে। না না, সেরকম আসলে। তবে আমি আপনাকে বলি, আমি আপনার চ্যানেলের মাধ্যমে মানুষকে বলবো যে আপনার পকেটের টাকাটা জমিয়ে রাখুন, ওটা তো আপনার নিজের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনাকে কার্ড দিয়েছেন সেটা আপনার নিজের টাকা, সেটা কোনো বড় বিপদের জন্য আপনি তুলে রাখুন। কিন্তু আমাদের যে সরকারি হসপিটাল, আসানসোল জেলা হসপিটাল, দুর্গাপুর হসপিটাল, যেখানে ডায়ালিসিসের ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, তো যেখানে আপনার অত্যন্ত ভালো ডাক্তাররা এখন কাজকর্ম করছেন, এবারে কোথাও কোথাও অসুবিধা হতেই পারে, কিন্তু ডাক্তাররা তো আমাদের যারা ডাক্তার আছেন তারা যে কোনো বেসরকারি হসপিটালের চেয়ে খুব ভালো ডাক্তার, একদম, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। তো তাদের কাছে আপনারা পৌঁছান। তারা যখন পারবেন না তখন আপনার বড় হসপিটালে যাবেন, বা অন্য দুরূহ রোগ হলে তখন যাবেন। স্বাস্থ্যসাথী হলো। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মডার্নাইজেশন নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, তোমাদের পার্টিগতভাবে কি লাইন, মানে কি উচ্ছেদ নিয়ে বা কম্পেনসেশন নিয়ে কি বক্তব্য? আমরা তো স্টিল প্ল্যান্টের যেটা মডার্নাইজেশন হতেই হবে, কারণ মডার্নাইজেশন না হলে দুর্গাপুরের যে আর্থসামাজিক উন্নয়ন, দুর্গাপুর সমৃদ্ধ হবে। সুতরাং আমরা তো একদম মডার্নাইজেশনের পক্ষে। এবারে অনেক জায়গায়, কিছু কিছু জায়গাতে কিছু মানুষ বসে আছেন দীর্ঘদিন ধরে স্টিল প্ল্যান্টের জায়গাতে, তো আমরা চাইছি সেটা স্টিল প্ল্যান্টের যে সমস্ত জায়গা ফাঁকা পড়ে আছে, এটা ব্যবহার্য হবে না, সেই সমস্ত জায়গাতে সেই সব লোকদিকে পুনর্বাসন দিয়ে যদি স্টিল অথরিটি এটা চিন্তা ভাবনা করে, তাহলে সেই সমস্ত মানুষগুলো অন্তত গৃহহারা হবে না। তাই এই জিনিসটা নিয়ে আমরা বারবারে স্টিল অথরিটির সঙ্গে গেছি, স্টিল অথরিটির সঙ্গে কথাও হয়েছে। তারা সে সমস্ত বাড়িঘর বাদ দিয়েই তারা বাউন্ডারি ওয়াল করছেন। ডিভিসিতে এরকম একটা ঝামেলা শুরু হয়েছে। মাননীয় কীর্তি আজাদ সাহেব এমপি দুপক্ষের সঙ্গে মিটিং করেছেন, মাননীয় মন্ত্রী ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করেছেন। হ্যাঁ, নিশ্চয়ই এর একটা সলিউশন বেরোবে যাতে ডিভিসির টাকাটা ইউটিলাইজ হয় এবং মানুষ যাতে গৃহহারা না হয়। ডিভিসি কর্তৃপক্ষ আমরা বলবো তাদেরও ফাঁকা জায়গা। নরেন্দা, এটা বুঝলাম যে মানুষ বা দলগতভাবে তোমাদের এটা সিদ্ধান্ত যে মানুষকে উচ্ছেদ করতে গেলে যারা যারা ভ্যালিড ওইখানে টেনেন্ট আছে তাদেরকে তোমার কি নাম হচ্ছে পুনর্বাসনের একটা নীতি তোমাদের আছে। ওয়ারেজ এইখানে বসে আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নতে বললেন যে যারা দখল করেছে ভাঙতে, তারপরে এডিডি এর চেয়ারম্যানের সঙ্গে আমার এখানে বসে ইন্টারভিউ হলো, উনি বললেন যে কেউ এসে যে কোনো জায়গাতে যখন তখন বসে যাবে আর আমরা তাদেরকে পুনর্বাসন দেব, এটা হতে পারে না। তাহলে ডিএসপি মানে কেন্দ্রীয় সরকারের সংস্থার সময় তোমাদের এক নিয়ম, তোমরা পুনর্বাসনের কথা বলবে, আর এডিডি এর জমি আর পশ্চিমবঙ্গ সরকারের জমির উপরে তোমরা বলবে যে তুলে ফেলে দেবো, এটা দুটো দ্বিচারিতা হচ্ছে না? আমি বলি এডিডি এর চেয়ারম্যান সাহেব কি বলেছেন ঠিক আমি সেটা দেখিনি বা শুনিনি, তবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তার নীতিই হলো যে কোনো মানুষকে গৃহহারা করে বা তার ঘর দুয়ার ভেঙে উন্নয়ন হয় না। আমরাও এর পক্ষে নই, কিন্তু এবারে ব্যাপার হলো যে যদি
দুর্গাপুরে মনে করুন ডিএসপির গ্যাসের লাইন যায়, যারা চালা করেছে সেই চালাটা যদি সরিয়ে নেওয়া যায়, বাকি অংশটাতে তারা দোকান করে খান, অসুবিধা নেই। এডিডিও সেরকম কোথাও রাস্তা সম্প্রসারণের জন্য যদি জায়গার দরকার হয়, সেইটুকু ছেড়ে বাকি জায়গাটাতে তারা থাকবেন। এই যে মামরা বাজার যে এরকম 30 বছর 33 বছর সরকারি জায়গা দখল করে আপনি ব্যবসা করতেই পারেন, আপনি থাকতেই পারেন। সরকারের যখন প্রয়োজন হবে তখন সেই জায়গাটা তাকে ছেড়ে দিতে হবে, নাহলে উন্নয়ন কোথার থেকে হবে। তবে একটা সত্যি কথা, যে আমরা সব সময় বলবো যে কাউকে, তিনি যেই হন, পশ্চিমবাংলার মানুষ, বাংলার একটা কসমোপলিটন ক্যারেক্টার আছে 100 বার। হ্যাঁ, তো সবাই এখানে থাকেন। এবারে হয়েছে কি যে কেউ কোথাও একটা রোড দখল করে বসে গেল, সে সমস্ত জায়গাতে রোডের উপর যদি বসে, এবার যে মানুষগুলো অনেক দীর্ঘদিন ধরে আছেন, এলাকার মানুষ, ভোটার কার্ডটা এখানে, রেশন কার্ডটা এখানে, সেই সমস্ত মানুষরা যদি থাকেন, তো তাদেরকে নিশ্চয়ই পুনর্বাসন দেওয়ার পক্ষে আমরা। তাতে এডিডিএ দোকান ঘর তৈরি করে, স্টল তৈরি করে, ডিএমসি স্টল তৈরি করে, রাজ্য সরকারের পক্ষ থেকে স্টল তৈরি করে তাদেরকে দোকান ঘর ব্যবস্থা করতে হবে। না, কিন্তু মানে এই যে এডিডিএতে একটা মিটিং হচ্ছিল, সেখানে আমরা শুনলাম যে কর্পোরেশনের কোনো একজন রাজনৈতিক এমআইসি বক্তব্য বলছেন যে যারা, যেহেতু মুখ্যমন্ত্রী এটা বলে দিয়েছেন যে সরকারি জমি দখল করা যাবে না, দে আর নট আওয়ার ভোটার, ওরা আমাদের ভোটার না, ওরা বাইরে থেকে এসছে। না, মুখ্যমন্ত্রী বলেনি, সেই কাউন্সিলররা বলছে, এক্স কাউন্সিলররা বলছে যে উচ্ছেদ করে দিলে আমাদের কিছু আসে যায় না। এটা তো এখন বুমেরাংয়ের দিকে যাচ্ছে। না না, কে কি বলেছে আমি জানি না। কিছু মানুষ আছেন যারা অর্বাচীনের মতো কথা বলেন, হ্যাঁ, দলের লাইনটা তারা হয়তো শোনেন না। আর দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের প্রতি দায়বদ্ধতা, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের প্রতি ভালোবাসা, বাংলার মানুষের প্রতি, এটা যে যা বলে বলুক, যে রাস্তায় নামুক, হ্যাঁ, যেই বলুক পদত্যাগ চাই, বাংলার মানুষ তো বারে বারে প্রমাণ করে দিয়েছেন যে দিদি নাম্বার 1। সে তো আমি আরজি করে নিয়ে লাস্টের দিকে আসবো, কারণ জিনিসটা মানে আমাদের কিছু প্রশ্ন আছে, সেগুলো আগে তোমাকে অনেকদিন পরে পাওয়া গেছে বলে বলবো, কেন বলবো না, তাই জন্য একটা উচ্ছেদ ছিল আমাদের। তবে কি দুর্গাপুর এমন একটা জায়গা যেখানে যারা পুরনো লোকজন বসে আছেন, যারা ব্যবসা করছেন, যারা ঘর বানিয়ে আছেন, তাদেরকে, বস্তির মানুষদিকে আপনি দেখেছেন যে অন্য জায়গায় হাউস ফর অল করে পরে তাদেরকে ফ্ল্যাট করে তাদেরকে সেখানে পুনর্বাসন দেওয়া হচ্ছে। সেটাও তো তারা আবার বিক্রি করে আবার সেই পুনর্দখল করছে, এরকম অভিযোগ আছে। এটাই তো দেখতে হবে, এটাই জনপ্রতিনিধিদের কাজ, সাংবাদিক বন্ধুদের কাজ। জনপ্রতিনিধি যে জমি বিক্রি করে দিচ্ছেন, এটাও অভিযোগ আছে। সেগুলো অভিযোগ তো থাকবেই। হ্যাঁ, অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথাবার্তা যদি না হয়, আচ্ছা, তাহলে আর রাজনীতি কি? এই যে তৃণমূলের এই যে মানে অ্যাকসেপ্টেন্সটা, এটা সবার মধ্যে নেই, যে সমালোচনাটা মানে সামনের লোকটার জন্মসিদ্ধ অধিকার, এবং আপনি পাবলিক লাইফে আছেন, তো আপনার সমালোচনা হবে এবং আপনাকে হজম করতে হবে। এইটুকুনি বোধবিদ্যা যদি আমি আজকে, তাহলে তো মানে আলোচনা করাই যায় না। এই যে তোমার মধ্যে যে এই জিনিসটা আছে বলে তুমি নরেন চক্রবর্তী হতে পেরেছো। বিরোধীদের তো দরকার, বিরোধীরা যদি না থাকে, তোমার যে সমালোচনা করছে সে তোমার বিরোধী, এটা কেন ধরে নিচ্ছ? না না, আমার সমালোচনা না করলে আমি কি করে জানবো যে আমার ভুলটা কোথায়? সেটাই হচ্ছে বিরোধীরা তো বড় বন্ধু, যে তারা আমার ভুলটা শুধরে দেন, ভুলটা ধরিয়ে দিন। না, একদম মানে এই বড়প্পনটা তুমি বাকি তোমাদের কাউন্সিলরদেরকেও শেখাও, ওটা দুর্গাপুরে তাহলে রেজাল্টে ভালো হবে আর কি, তার ফল পাবে। আমরা একটা জিনিস দাদা, ছোট ছোট অনেকগুলো জিনিস জিজ্ঞেস করার ছিল, হয়ে গেছে। একটা কথা জানতে চাইছি, তোমার সঙ্গে একদিন এখানেই আলোচনা হচ্ছিল নির্বাচনের পরে, পুরসভা ভোটের পরে, তুমি আমাকে বলেছিলে যে খুব শীঘ্রই আমরা দুর্গাপুরের মানুষকে কর্পোরেশন ইলেকশনের জন্যে বলবো।
এখন দেখো সরাসরি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলছেন যে এই যারা 5 জন চালাচ্ছে তারা অপদার্থ, একদম মানে এটা অনলাইন কোট আনকোট একটা সরাসরি বলা হয়েছে। তারপরেও তারা আছে এবং মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে না, এইরকম অভিযোগ আমাকে জিজ্ঞেস করতে বলেছে। এটা আমার কথা নয়, তোমার মনে হতে পারে যে আমি পূর্বাগ্রহে বলছি, এইরকম কিচ্ছু নেই। আমার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই, আমার কোনো কিছু নেই। কেন একদিন তোমার সঙ্গে কথা বলার পরে রাত্রে 11টার সময় আমি খুব চমকানি শুনেছিলাম কারো কাছ থেকে ফোনে। তো আমার বক্তব্য হচ্ছে যে কর্পোরেশন ইলেকশন কি হবে, মানুষকে কতদিন তোমরা এখান থেকে বঞ্চিত রাখবে ভোটাধিকার। প্রথম নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট সময় কর্পোরেশন ইলেকশন হবে, তার প্রস্তুতি চলছে। নির্দিষ্ট সময়টা কখন আসবে, মানে এটা একটা মানুষ জানতে চায় যে নরেশ চক্রবর্তী এলে জিজ্ঞেস করবে মমতা যে নির্দিষ্ট সময়টা কখন আসবে, আর মানুষ ফুল প্লেজ পরিষেবাটা কখন পাবে। ওয়েট করুন, অপেক্ষা করুন। আবার তুমি রাজনীতিদের মতন কথা বলছো। কারণ হচ্ছে, আর দ্বিতীয় প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী তো বলেছেন অপদার্থ। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রোলটা কিরকম জানেন? গার্জিয়ানের মতন মা। আপনি স্কুল থেকে এলেন, বাচ্চা ছেলে বাড়িতে, মা দেখলো রেজাল্ট সিটটা খারাপ হয়েছে, মা তাকে তুই এটা অপদার্থ, তোর খাওয়া বন্ধ করে দেওয়া উচিত, ঘর থেকে বার করে দেবো তোকে। তো যদি কোথাও নজরে পড়ে, দিদির মনে হয় যে মানুষ হয়তো কোথাও পরিষেবা ঠিক মতো পাচ্ছে না, দিদির কাছে অনেকে, দিদি তো ওপেন অ্যাক্সেস, মানুষ তো যেতে পারে, দিদি খবর রাখেন, এবং বিশেষ করে দুর্গাপুরের প্রতি দিদির একটা অদম্য স্নেহ ভালোবাসা আছে। নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে দিদি দুর্গাপুরকে বেস ক্যাম্প করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রভাবও তোমরা 5-6টা সিটে পেয়েছে, এবং এই জায়গাগুলোতে দিদি এখান থেকেই ছিলেন, এখান থেকেই একটি বেসরকারি হোটেলে থেকে তিনি এই সমস্ত জায়গাগুলোতে গেছিলেন। তিনি তো থাকতেই পারতেন বাঁকুড়াতে, তিনি থাকতে পারতেন বোলপুরে, কিন্তু দিদির দুর্গাপুরের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। এবারে দিদির সঙ্গে হোটেলের ওয়েটারও যে পরে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, আরে কেমন আছিস তুই? তারপর দিদি আমি ভালো, দিদি আপনি ভালো আছেন তো? তো সে হয়তো বলে, দিদি আমি অমুকের কাছে গেছিলাম, সে আমার স্বাস্থ্যসাথী কার্ডটা করিয়ে দিল না। দিদি তাকে তারপর দিন ডেকে একদম ধমকাবেনি, কেন এটা হয়নি। আমরা তো সবসময় ভয়ে ভয়ে থাকি যে দিদি কখন ধরবেন। আমি তো বিভিন্ন সময়, এই নির্বাচনের সময় অন্তত 100 বার দিদির কাছে বকা খেয়েছি। কখনো বলেছেন তোকে রানিগঞ্জ যেতে বলেছিলাম, তুই কুলটিতে ইমিডিয়েট যা, তুই কাঁকসাতে কেন যাসনি এখনো? আবার কখনো বলছেন, আরে তুই পাণ্ডবেশ্বর নিজের এলাকায় ঘুরছিস না? একটা কোথায় যাবে? হ্যাঁ, না দিদি মনে হয়েছে। দেখুন, আমরা তো দলের সর্বক্ষণের কর্মী বলতে পারেন, তো আমাদের দায় দায়িত্বগুলো চলে আসে। তাই দিদি কখনো রাগ করেন, কখনো বকা দেন, কিন্তু দুর্গাপুরে যারা আছেন আমি নিজে চোখে দেখেছি। দেখুন, অনিন্দিতা মুখার্জি, তিনি তো কাজ করছেন, দেখা যাক। না, অনিন্দিতা মুখার্জি কাজ নিয়ে কোনো সমস্যা নেই, বা যারা 5 জন আছে তাদের কাজ নিয়ে সমস্যা। মানুষের বক্তব্য হচ্ছে অনেকদিন মানুষ ভোট দেওয়ার মায়ের বোকা সবাইকে খেতে হবে, ভোটের স্বাদটা মায়ের বোকা সবাইকে খেতে হবে। 40 জনের 43 জনের কাজ তো 5 জন করতে পারে না দাদা। এটা শহরটা বাড়ছে, পরিষেবাটা নিয়ে সমস্যা হচ্ছে, কারণ উদ্দেশ্য খারাপ আছে এটা আমরা বলতে চাইছি না, কিন্তু পরিষেবার জায়গাতে একটা ঘাটতি হচ্ছে। এইরকম কিছু নির্বাচন হবে, যথাসময়ে নির্বাচন হবে। আর কি তুমি বললে না, কিন্তু কি বলবো, কি বলাতে চাইছো আমার মুখ দিয়ে? আমি বলাতে চাইছি যে মানে একটা মানুষকে আশার আলো দেখাও যে একদম নির্দিষ্ট সময়ে দুর্গাপুরে নির্বাচন হবে। কেন পুরসভা নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠছে।
মানে এখন আমি তো অভিযোগ তো সব জায়গাতেই আছে, না সে আছে, সেটা অস্বীকার করে তো লাভ নেই। মানুষ থাকবে, কাজ যারা করবে তাদের অভিযোগ থাকবে, কাজ করলেই হ্যাঁ অভিযোগ থাকবে, সমালোচনা হবে, অভিযোগ আর কাজ না করলে কারো সমালোচনা হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে যেভাবে তোমাদের ফলাফল। কালকে একটা জিনিস দেখলাম, কালকে আমার দুর্গাপুরের সাথের এক অরবিন্দ এভিনিউয়ের সামনে কালকে হঠাৎ আমি খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিকট জোরে বাজ পড়লো। তো আমি বললাম তাড়াতাড়ি টিভি ফিভিগুলো বন্ধ কর। হঠাৎ বাইরে থেকে ছুটে এসে আমাদের এক দলীয় কর্মী আমাকে জানালো, দাদা দুটো গরু বাজ পড়ে মারা গেছে। সবাই দেখতে গেল, আমিও ওই সিঁড়ির থেকে দেখলাম, খুব কষ্ট হচ্ছিল। সবচেয়ে আমার ভালো লাগলো যে উইদিন 45 মিনিটস দুর্গাপুর পুরসভার গাড়ি এবং ওরা ওই জেসিবি মেশিন নিয়ে এসে ওদের তুলে নিয়ে চলে গেল। এই যে সুবিধাটা, এগুলো তো দুর্গাপুরে আছে, সেটা আছে, আরো ভালো মানুষের এক্সপেকটেশনটা আরো বেশি আছে বলে মানুষের প্রত্যাশাটা যেহেতু কাজ হচ্ছে বলেও থাকতে পারে, এটা বলে। এবার আসি এই গোটা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, যে বাংলা পুরো উত্তাল, কি বলবো না, মানে কিভাবে দেখছো তুমি এই জিনিসটাকে? দেখুন, এটা দুটো সাইড আছে, মানে আমি একমাত্র একদম খোলা মনে বলছি। আমি সেদিন আমাদের দুর্গাপুর চতুরঙ্গ মাঠে আমাদের একটা সভা ছিল, যেখানে আমরা কি চাইছি আমরা মানুষকে বলেছি। আমি শুরুই করেছিলাম যে আমার দুই মেয়ে, এক মেয়ে জিওলজিস্ট গুয়াহাটিতে থাকতো, এক মেয়ে ইউপি এই ল কমপ্লিট করে ইউপিএসসি ট্রেনিং নিতে দিল্লিতে আছে। তো কখনো যদি শুনি ছোট মেয়ের 103 জ্বর, সারা রাত আমি ঘুমোতে পারি না। আমি এবং আমার স্ত্রী বারে বারে ফোন করি, ও যেখানে থাকে পিজিতে তাদেরকে কথা বলি, ওর বন্ধু বান্ধবদেরকে কথা বলি। একটা মনে হয় অসহনীয় রাত, সেখানে একজন মা যিনি মধ্যবিত্ত পরিবার থেকে তার মেয়েকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়ে তাকে আরজি করে পড়িয়েছিলেন, ডাক্তার করেছিলেন। সে আরজি করে একজন ডাক্তার, আমি তার হাতের লেখা দেখলাম, প্রেসক্রিপশন আমি দেখছিলাম ফেসবুকে, মুক্তোর মতো ঝরঝরে হাতের লেখা, গুণী মানুষ। সেই মায়ের মেয়ে ধর্ষিতা হয়ে খুন হয়েছে। এটা তো একটা মানে কত বড় যে কষ্ট, কত বড় দুঃখ, এতে যে কোনো মানুষ, সেই মায়ের শুধু নয়, গোটা বাংলা এই দুঃখকে ভাগ করে নিতে চেয়েছে। ক্ষোভে, দুঃখে, অভিমানে বাংলা উত্তাল হয়ে উঠেছিল। খোদ মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমে ওই ধর্ষকের ফাঁসি চেয়েছিলেন। আর এটা বাংলাতেই সম্ভব। আপনি দেখুন, উত্তরাখণ্ডে এরকম ঘটনা ঘটেছে, হাতরাসে এরকম ঘটনা ঘটেছে, উন্নাওয়ে এরকম ঘটনা ঘটেছে, দিল্লিতে এরকম ঘটনা ঘটেছে। মানুষ কিন্তু রাস্তায় নামেনি। আমি তো সেদিনকে আমার ডায়ালিসিস ছিল, আমি ফিরে আসছিলাম, আগে থেকে ঘোষণা ছিল। আমি আমার জীবনে এত ভিড় কোনোদিন চতুরঙ্গে আমি দেখিনি, যেটা সেদিনকে স্বতঃস্ফূর্ত ভাবে গলি গলিতে থেকে মহিলারা বেরিয়ে তারা প্রতিবাদ করেছে। আমার বক্তব্য হচ্ছে যে আমি সে কথাটাই বলছি, যেটা বাংলা বলে সম্ভব। বাংলার মানুষ প্রতিবাদী মানুষ, বাংলার মানুষ একাত্মতা বোধ আছে। বাংলার একটি মেয়ে সে ধর্ষিতা হয়ে খুন হয়ে যাবে, এটা সে মাতঙ্গিনী হাজরার সময় থেকে, যিনি পতাকাকে ধরেও গুলি খেয়েও লুটিয়ে পড়েছিলেন মেদিনীপুরের মাটিতে, সেরকমই বাংলার মানুষ রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও প্রতিবাদ করছে। আমরা সবাই প্রতিবাদের মধ্যে আছি।
আমরা সবাই চাইছি অপরাধীর শাস্তি হোক। তুমি এখানে কোনো রাজনীতি দেখছো না? একদম না। কেন রাজনীতি দেখবো না, মানে এই যে যারা এই যে প্রতিবাদের মাঝে যারা ঢুকে আছে ইন দ্য র‍্যাপ অফ মানে প্রতিবাদী, দেখুন দাদা, দেখুন আমি বলি মদন দা, কিছু মানুষ আছেন, আমি সেদিন দেখছিলাম আমার এক পরিচিতা স্কুল মাস্টার, তিনি আমার সঙ্গে রীতিমতো ঝগড়া করছিলেন আমাকে ব্যাপারটা বোঝার জন্য যে তিনি কত কষ্ট পেয়েছেন। আমি তাকে বোঝাতে পারছিলাম যে আমিও কষ্ট পেয়েছি, আমিও তো মেয়ের বাবা। বাংলার মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমেছেন, তিনি রাস্তায় নেমে 5টা সাধারণ মানুষের মতো মিছিল করে বলেছেন ফাঁসি চাই, ফার্স্ট কোর্টে বিচার চেয়েছেন। বাংলার আসামের মধ্যে এটাই ফারাক। কিন্তু আপনি বলুন আসাম, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ইউপি, বিহার, কোথাকার মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বিচার চেয়েছে? এখানে তো উচিত ছিল সবাই মিলে রাস্তায় নামা, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সবাই একসঙ্গে যদি রাস্তায় নামতো, সেটাই বাংলা কৃষ্টি সংস্কৃতির প্রতি তার উপযুক্ত সম্মান হতো। কিন্তু এখানে তো ঘোলা জলে মাছ ধরতে নামছে কিছু লোক। এইটা বাংলার মুখ্যমন্ত্রী তার বিচারটাকে পদত্যাগে বদলে যাচ্ছে। পদত্যাগ চাই, পদত্যাগ তো সাধারণ মানুষ চাইছে না। এটাতেও রাজনীতি হচ্ছে। তো রাজনীতি মানে একটা জঘন্য কিছু মানুষ তারা এটাতে রাজনীতি করছে, এটা রাজনীতি করার জায়গা নয়। বাংলার দুঃখের সময়, বাংলার কষ্টের সময়, বাংলার সেই মা, বুক ফেটা ক্রন্দনরত মা, যার চোখের জলে বুক ভেসে যাচ্ছে, তার চোখ মুছিয়ে দেওয়ার সময়। এখন ওই ছাত্র সমাজের নামে বুড়োরা যদি বলে যে গুলি চলবে, গুলি চলাটা কি বিচার? গুলি চলাটা বিচার। আমরা তো বলছি গুলি চলাটা যদি বিচার না হয়, তাহলে এই যে একটা কথা বলি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ এতদিন ধরে, আরে আপনার বিরুদ্ধেও যদি আজকে আপনিও যদি থাকেন না, আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ বেরিয়ে আসবে। কার বিরুদ্ধে অভিযোগ নেই? সন্দীপ ঘোষ তো আমাদের পার্টির নেতাও নন, না সরকারি আমলা। তাকে তো আপনি বলুন না যে এই ঘটনার পরে 20 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, আজকে 520 ঘন্টা হয়ে গেল, সিবিআই তো ওই পেন্সিলের দাগেই দাগ বোলাচ্ছে। একদম ঠিক। এটার মধ্যে তো ওরা সবাই তাই জানতে চাইছে যে আলাদা কি হলো। সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। আরে বাপ, একজন স্বাস্থ্য আধিকারিক বা একজন কলেজের প্রিন্সিপালকে তার মুখ্যমন্ত্রী করেন না, ট্রান্সফার করেন না, সেটা মুখ্যমন্ত্রীর ডিউটি নন, মুখ্যমন্ত্রী জানানো না, স্বাস্থ্য দপ্তর থেকে হয়। তাকে কাকে কোথার থেকে বসিয়ে দিলে মুখ্যমন্ত্রী কি করে জানবেন? যখন জানলেন, তাকে যখন কানে এলো সরিয়ে দিয়েছেন। ছাত্র সমাজ যাকে যেটা বলেছে, দিদিরা প্রকাশ্যে বলেছেন আমি সমর্থন করি ওদের, আমি সঙ্গে আছি ওদের। তবে এটাও তো ঠিক যে একদিকে যেমন চলছে, উত্তাল বাংলা রাস্তায় নেমেছে, তেমনি মুমূর্ষু রোগীর কথা চিন্তা করে বিনা চিকিৎসায় যে লোকগুলো মারা যাচ্ছে, তাদের কথা চিন্তা করে ডাক্তারবাবুদের আবার স্টেথোতে ফিরে যাওয়া উচিত। এটা তো একটা অ্যাপিল সবার তরফ থেকে যাওয়া উচিত, এবং এটাকেই অন্যভাবে যারা বলছে মনে হচ্ছে যে মানে গুছিয়ে বলার জায়গায় উল্টো মেসেজ যাচ্ছিল। কিছু কিছু নেতা তোমাদের দলের বলে দিয়েছে, কিন্তু এটা তো ফ্যাক্ট যে যারা নিরীহ রোগীরা আছে তাদের কি দোষ? তাদের তো কোনো দোষ নেই। আচ্ছা, তুমি তো অনেকদিন পরে সুস্থ হয়ে ফিরেছো, এখন তোমার অপোজিশন রাজনীতি পশ্চিমবাংলাতে বা জেলা, মানে আমাদের জেলাতে, মানে
বিজেপিকে কোথায় খুঁজে পাচ্ছ তুমি, মানে কোথায় ভূমিকা তাদের কি দেখছো, মানে রাজনীতিটা কি মানে মানে পুরোটাই কি তুমি গোটাটা মিশিয়ে দিয়েছো সিপিএম বিজেপি দুটোকেই, না মানে প্রতিবাদ বাদ কিছু আছে, মানে রাজনীতিটা করতে দেবে কি ওদেরকে, কোথায় দেখা যাচ্ছে না তো কোথাও কিছু কিছু দেখা যাচ্ছে আমরা তো বলছি রাজনীতি সিপিএম থেকে তোমরা নিয়ে নিচ্ছ, বিজেপি থেকেও শুনছি কিছু লোক ঢুকে যাবে, এরকম গল্প শুনছি আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম যে মানে কি বিরোধী শূন্য করে দেবে নাকি? লোকে যে যা বলে বলুক, হ্যাঁ বাংলায় কিন্তু সবাই চায় হাই চটি চলুক। আচ্ছা, কারণ রাজনৈতিক প্রতিপক্ষ বলতে এখন জেলাতে কি মনে করছো, মানে কোথায় সিপিএম কে কোথায় পাচ্ছো, কংগ্রেসকে কোথায় পাচ্ছো, বিজেপি কে কোথায় পাচ্ছো? সবাই আছে। এই তো গতকাল ঝাঁঝরা মানে স্পন্সর্ড বাই টিএমসি আর নরেন চক্রবর্তী, না সবাই আছে। তা কেন হবে? তাহলে মানে গতকাল তো ঝাঁঝরা প্রজেক্টে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো প্রথমে হয়েছিল একটা নিউ সাতগ্রামে অ্যাক্সিডেন্ট, সেখান থেকে বংশধর আমাকে নিজে ফোন করেছিলেন, আমি প্রথম খবর পাইনি, বংশধর কাছ থেকে প্রথম খবর পাই। মানে বংশধরকেও নিচ্ছ নাকি? না 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 না, আরে কারোর সঙ্গে কথা বললি কেউ চলে আসে না, মানে জানতে চাইছি, মানে বারবার বংশধর বংশধর বলছো তো এই জন্য বলছি আর কি। বংশধর আমার কলেজের সিনিয়র ছিলেন। আচ্ছা, না তোমাকে যথেষ্ট স্নেহ করে, আমার সঙ্গে একান্ত কথাতেও একসঙ্গে থাকতাম। হ্যাঁ, প্রাক্তন মন্ত্রী, এমপি। আমি বলছিলাম যে কালকে উনিও প্রথম খবর দিলেন, এবং খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ধমকালেনও যে তুমি কিন্তু সময় খাওয়া দাওয়া করছো না, তো আমি শুনেছি তোমাকে ডাক্তার ঠিক সময়ে ব্রেকফাস্ট, একই সময়ে লাঞ্চ ডিনার করতে বলেছে। এগুলো তুমি বলছো যে পার্টিতে মানে কোনো মানে ইয়ে মানে ব্যক্তিগত সম্পর্কের স্তরে বলছেন, কোনো রাজনৈতিক ভাবে তো বলেন না? না না না, ব্যক্তিগত স্তরে বলছিল। তারপরে বললো যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বলো আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঝাঁঝরাতে, আমি সেখানে যাচ্ছি। আমি বললাম চলুন আমিও আসছি। আমি ঝাঁঝরাতে গাড়ি থেকে নেমে বললাম যে বংশধর আসা কথা ছিল কোথায়, আমাদের দলের নেতা বললো না উনি চলে গেছেন ঘুরে। আমি বললাম যে অন্যান্য সমস্ত ট্রেড ইউনিয়ন নেতাদিকে ডাকুন, আমরা একসঙ্গে মিলেই ফয়সালাটা করব, এবং আমরা সবাই সমস্ত ট্রেড ইউনিয়ন প্রতিনিধিরা একসঙ্গে মিলে বসে, কালকে ওই যিনি শ্রমিক মারা গেছেন অ্যাক্সিডেন্টে, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে বসে আমরা ফয়সলা করলাম। রাজনীতি তো বাংলাতে সুবিধা এটাই, বাংলাতে প্রতিবাদ করা যায়, বাংলায় আন্দোলন করা যায়। ত্রিপুরাতে ভোটের আগে ফল প্রকাশ হয়ে গেছে পঞ্চায়েতে। ত্রিপুরাতে ভোট করতে গিয়ে সাইনি ঘোষকে কেস খেতে হয়েছে, যারা যারা ভোট করতে গিয়েছেন তাদেরকে মার খেতে হয়েছে, যে মন্ত্রীরা ভোট করতে গেছেন তাদের গাড়ি ভাঙচুর হয়েছে। আমাদের এখানে কি হয়? হ্যাঁ, বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতি আলাদা, বাংলা সবাইকে আপন করে নিতে চায়, তাই বাংলায় সব থাকবে, চায়ের কাপে তুফান থাকবে, আলোচনা থাকবে, আড্ডা থাকবে, ভালোবাসা থাকবে, সৌহার্দ্য থাকবে। কারণ বাংলা হলো স্বামী বিবেকানন্দের স্পর্শের মাটি বাংলা, শ্রী রামকৃষ্ণদেবের স্পর্শের মাটি বাংলা, বাংলা নেতাজি সুভাষ বোসের বাংলা, বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, বাংলা মৌলানা আবুল কালাম আজাদের বাংলা। সুতরাং এই বাংলার আলাদা সংস্কৃতি, বাংলার মানুষের সবাইকে আপন করে নেওয়া নিজস্বতা, এটা বাংলার নিজস্ব জিনিস। কি বলবে মানুষকে সময় একদম? আমি প্রথমেই আরজি কর নিয়ে বলবো, ডাক্তারবাবুদের কাছে আমার আবেদন যে আপনারা স্ট্রেথো ধরুন, আপনাদের সঙ্গে আমরা সবাই আছি, বাংলার মানুষেরা, কোনো রাজনৈতিক দলের মানুষ হিসেবে নয়, সাধারণ হিসেবে গোটা বাংলা আজ ডাক্তারবাবুদের সঙ্গে। আর কি বিচার চাই, আমরাও আছি একদম। হ্যাঁ, সবাই বিচার চাই, সবাই চেয়েছে। শুনলাম এখানে যারা ইয়ে করেন কি বলে বিউটিশিয়ান, তারাও মিছিল করেছেন, সবাই করেছে।
সবাই করে। এই একমাত্র ইস্যু যেটাতে সবাই প্রতিবাদ, সবাই রাস্তায় নেমেছে, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা আলাদা আলাদা করে নামলেও সবাই কিন্তু নেমেছে এবং সবাই প্রতিবাদ চেয়েছে এবং সবার সংবেদনা কিন্তু ওই ডক্টরের পরিবারের সঙ্গে আছে এবং সবাই আমরা চাইবো দ্রুত বিচার ব্যবস্থা সম্পন্ন হোক। বিচার বিভাগের কাছে আমাদের করজোড়ে আবেদন যে দ্রুত বিচার ব্যবস্থাকে সম্পন্ন করা হোক, অপরাধীকে শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, আমাদের তো স্লোগানই সিবিআই কে চেপে ধর, রাজ্যি কর, রাজ্যি কর। সিবিআই কে বলবো, সিবিআই তো দাগে দাগ বোলাচ্ছে, সিবিআই তাড়াতাড়ি রিপোর্ট দিক, খুঁজে বার করুক এর মধ্যে আর অন্য কিছু আছে। আর একটা কথা অবশ্যই বলবো, গুজব ছড়াবেন না। এই ফেসবুক নিত্য নতুন গুজবের আখড়া হয়ে উঠেছে, ফেক নিউজ, যেভাবে এই ফেক নিউজ নিয়ে কিন্তু অনেক পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে এবং প্রশাসনের লোকেরা খুব উদ্বিগ্ন। আরেকটা জিনিস খুব খারাপ লাগছে, স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু বন্ধ হওয়া দরকার। শিশু মনে তার একটা প্রভাব পড়বে। দুর্গাপুরের সুনাগরিকদের প্রতি আমার আবেদন, আমার অনুরোধ যে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রাণের শহর দুর্গাপুরকে, কৃষ্টি সংস্কৃতির শহর দুর্গাপুরকে আরো এগিয়ে নিয়ে যাব। আমাদের তো এডিডি এবং ডিএমসি যৌথভাবে একটা অনুষ্ঠান করছে 1 তারিখে, সেরা 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 সেরা। হ্যাঁ, সেখানে দুর্গাপুরে যারা বিশিষ্ট মানুষ, যারা কিংবদন্তি মানুষ, যারা দুর্গাপুরকে সমৃদ্ধ করেছেন, এমন মানুষজনকে আমরা তো শুনলাম রাজনৈতিক ঊর্ধ্বে উঠেও একদম একদম এমন লোককে সম্বর্ধিত করা হচ্ছে, পুরস্কৃত করার কথা হয়েছে। এবং সেই সঙ্গে যারা সম্ভাবনাময়, ক্রীড়া জগতে, লেখাপড়ার ক্ষেত্রে, শিক্ষা জগতে, চিকিৎসার ক্ষেত্রে, এই সমস্ত তাদেরকেও তুলে ধরে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা, যাতে তারা তাদের নির্দিষ্ট গোল, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। হ্যাঁ, এটা দেখার জন্য তাদেরকে 1 লক্ষ টাকা পর্যন্ত তাদের পুরস্কার। কি সরকারি ভাবে হচ্ছে না কর্পোরেশন থেকে? কর্পোরেশন এবং উভয় একসঙ্গে করছে যৌথভাবে। দুর্গাপুরে এটা একসময় হতো, আবার নতুন করে এটা শুরু করেছে। আজকে আর নরেন্দাকে বেশি বিব্রত করব না, কারণ হচ্ছে বিব্রত কেন হবো, মানে অ্যাকচুয়ালি অনেকদিন পরে নরেন্দাকে পাওয়া এবং মানে আমরা চেয়েছিলাম যে নরেন্দা কেমন আছে, কেন খুব যখনই আমাদের মনে হয়েছে যে জেলা নেতৃত্ব বা অ্যাজ এ বিধায়ক, অ্যাজ এ আমাদের কাছের মানুষ হিসাবে উনি কি ভাবছেন, জেলার লোকেরা ওনার সম্পর্কে কি ভাবছেন, একটা যোগাযোগ করিয়ে দেওয়ার একটা জায়গার নাম হচ্ছে এক্সপ্রেস নিউজ। আমরা সঠিক সময়ে চেষ্টা করি যে সঠিক জিনিসটাকে তুলে রেখে আপনাদের সঙ্গে রুবরু করিয়ে দিতে পারি। আমরা এরকমই একটা চেষ্টা করলাম খুব কম সময়ের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে এবং এত শারীরিক পরিস্থিতি এত শোচনীয় হওয়ার পরেও যেভাবে সুস্থ দেখা যাচ্ছে এবং যে এত বড় অপারেশন থেকে বেরিয়ে এসে নরেন্দা যেভাবে সময় দিয়েছে, আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং দুর্গাপুরের মানুষের পক্ষ থেকে এইটুকুনি বলতে পারি, রাজনীতির জায়গায় থাকবে, বৈচারিক বীরত্ব বাপ বেটার মধ্যেও হওয়া উচিত এবং এইটাই মানুষ আর পশুর মধ্যে বেসিক ফারাকটা থাকে, যে মানুষ প্রতিবাদ করতে পারে। আমরা চাই নরেন্দা আরও সুস্থ হোক, আরও সমাজের জন্য কাজ করুক এবং এইভাবে আমাদের সঙ্গে আড্ডা মারতে যখনই ডাকি চলে আসবে। ভালো থাকবেন নরেন্দা, আমাদের শুভেচ্ছা রইল। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।